না। এবার তুমি যখনই মপ আপের জন্য যাবে তখন তোমাকে কলেজটা ছেড়ে যেতে হবে। তোমার যেমন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে মাইগ্রেশন সার্টিফিকেট কি? মাইগ্রেশন সার্টিফিকেট না থাকলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে, তাই তোমাদের এই বিষয়টা জানতে হবে। দ্বিতীয়ত বিষয় যে তোমরা কলেজ চয়েসের ব্যাপারে বা কাউন্সেলিং কিভাবে হয়, পুরো প্রসেস তোমাদেরকে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ড কিভাবে হয় সেই বিষয়ে আলোচনা করবো। মপ আপ রাউন্ডে সবাইকে যেতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করবো এবং আলোচনা করার চেষ্টা করবো কলেজ চয়েস তোমরা কিভাবে করলে পারে, কাট অফে তোমরা কলেজ পেতে পারো। ঠিক আছে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না। আরেকটি বিষয় জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশ কবে হবে। প্রথমত আমরা কাউন্সিলিং প্রসেস নিয়ে কথা বলবো। তো রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমরা সকলে নিজের র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে। র্যাঙ্ক কার্ড পাওয়ার পর এই কাউন্সিলিংয়ের জন্য সকলকে রেজিস্ট্রেশন করতে হবে। সকলকে বলতে যারা অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিতে চাইছো বা ইচ্ছা আছে যে আমরা হয়তো কলেজ পেতে পারি, তো সেক্ষেত্রে তুমি রেজিস্ট্রেশন করতে পারলে, রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন করার জন্য 500 টাকা প্রয়োজন হয়। এই 500 টাকাতে রেজিস্ট্রেশন করার পর তুমি কলেজ চয়েস করতে পারবে। এবার কলেজ চয়েসটা খুবই ভাইটাল ব্যাপার, সেটা আবার পরে বলবো। তো কলেজ চয়েস, অনেক সময় কলেজ চয়েসের কারণে কম র্যাঙ্ক থাকার পরও কলেজ পাওয়া যায়। ঠিক আছে, সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো কলেজ চয়েস করার পর তোমাদের আবার কিছুদিন পর রেজাল্ট পাবলিশড হবে এবং এখানে দুটো ব্যাপার থাকবে, হয় তুমি কলেজ পাবে আর না হয় পাবে না। এখন যারা কলেজ পেয়ে যাবে, যাদের ক্ষেত্রে একটা কলেজ ধরো পেয়ে গেলে, তাদের ক্ষেত্রে কি করণীয়? যারা কলেজ পেয়ে গেলে দেখা হলো যে তুমি ধরো প্রথমত এসএস কেম, প্রথম চয়েস তোমার এসএস কেম ছিল, সেকেন্ড ধরো মনে করো যে তুমি আরজি কর মেডিকেল রেখেছিলে, ঠিক আছে। তারপরে এরকম করে তুমি ধরো 7 নম্বরে মনে করো যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল রেখেছো, মনে কথার কথা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এবার তুমি ধরো 7 নম্বর চয়েসটা পেলে, কলেজ পেলে কিন্তু 7 নম্বর চয়েসটা পেলে, তাহলে সেক্ষেত্রে তুমি হাতে দুটো বিষয়। এক, তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে পারো এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে অবশ্যই নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করতেই হবে। নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করতেই হবে, অর্থাৎ তুমি 7 নম্বর কলেজ পেয়েছো, তোমার পছন্দের কলেজ বাকি 1 থেকে 6 পর্যন্ত ছিল, সেটা তুমি পাওনি। তাহলে সেক্ষেত্রে তুমি হয় এস আপগ্রেডেশন দেবে আর নো আপগ্রেডেশন। নো আপগ্রেডেশন কখন দেবে? যদি তুমি অ্যাডমিশন নিয়ে নাও, ধরো তুমি ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে, তাহলে সেক্ষেত্রে তোমাকে নো আপগ্রেডেশন দিতে হবে। এবার ধরো তুমি বলে যে ভাবলে যে না আমি সেকেন্ড কাউন্সিলিং এ ট্রাই করবো, তো সেক্ষেত্রে তুমি এস আপগ্রেডেশন দেবে, কিন্তু সেখানে তুমি ভর্তি হতে পারবে না, ওই কলেজে তুমি ভর্তি হতে পারবে না তোমার এস আপগ্রেডেশন করলে। তো তোমাকে ওয়েট করতে হবে সেকেন্ড কাউন্সিলিং এর রেজাল্টের জন্য। সেকেন্ড কাউন্সিলিং এর রেজাল্টের জন্য তোমাকে আর কলেজ চয়েস করতে হবে না, কারণ তুমি ওই কলেজগুলো রেখেছো এবং ওই কলেজের মধ্যে তুমি পছন্দের কলেজ পাওনি, সেজন্য তুমি এস আপগ্রেড করলে। তো সেক্ষেত্রে তুমি ওই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে না, তোমাকে সেকেন্ড কাউন্সিলিং অপেক্ষা করতে হবে। এবার সেকেন্ড কাউন্সিলিং এ দেখা গেলো যে দুটো কেস হতে পারে, যে তোমার হয়তো আপগ্রেড হলো না, অর্থাৎ ওই কলেজে থাকলে, অথবা আপগ্রেড হলো নতুন কলেজ পেলে। এখন তুমি ধরো যদি আপগ্রেড না হয়ে ওই কলেজে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে অ্যাডমিশন ওই কলেজে নিতে হবে মাস্ট, না হলে পরে তোমার ওই কলেজটি বাদ হয়ে যাবে। তারপরে ধরো তুমি ধরো নতুন একটা কলেজ পেলে, তাহলে সেক্ষেত্রে তোমাকে নতুন কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। এই কলেজ তোমার জন্য থাকবে না, কারণ এই কলেজ তোমার আপগ্রেড হয়ে অন্য নতুন কলেজ পেয়েছে, আরজিকর মেডিকেল কলেজ ধরে পেলে, তো সেক্ষেত্রে তোমাকে ওই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। পুরোনো কলেজটা তোমার জন্য ভ্যালিড থাকলো না, ঠিক আছে। এবার এখানে যদি তোমাদের আর কোনো ইনকোয়ারি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করবো। এবার ধরো যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে কোনো সিট পাওনি, ঠিক আছে, তাহলে পরে তাহলে সেকেন্ড কাউন্সিলিং সে সিট পেলো এবং তার কলেজ চয়েসের 5 নম্বর কলেজটা ধরো মনে করো পেলো, 1 2 3 4 করে 5 নম্বরে যে কলেজটা সাজিয়েছিল 5 নম্বরের কলেজ, সেই কলেজটা পেলো। সেক্ষেত্রে সে কি আপগ্রেডেশন করতে পারবে? উত্তর হবে না। তার ক্ষেত্রে আপগ্রেডেশনের কোনো অপশন নেই, তাকে ওই কলেজে অ্যাডমিশন নিতেই হবে। অ্যাডমিশন না নিলে পারে সেই কলেজটি বাদ হয়ে যাবে, ঠিক আছে। এখন ফার্স্ট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যে বেনিফিটটা পাচ্ছিল যে তারা পছন্দের কলেজের জন্য আর একটা অপশন পাচ্ছিল, কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য তুমি কোনো অপশন পাবে না, ঠিক আছে। এর ক্ষেত্রে পূর্বেও দেখলাম যারা প্রথমে একটা কলেজ পেয়েছিল, পছন্দের কলেজ পায়নি, ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজ পেয়েছিল কিন্তু সে পছন্দের কলেজ পায়নি, সে আপগ্রেডেশন করতে পেরেছিল, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা হবে না। তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ে যেটা পেয়েছিলে সেটা তোমাকে অ্যাডমিশন নিতেই হবে, আর না হলে তুমি সেটা তোমার বাদ হয়ে যাবে, সিম্পল ব্যাপার। এখন যদি মনে করি যে না আমি মপ আপে যাবো, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো? যে তুমি তোমার পছন্দের কলেজ পেলে না, খুবই দূরে একটা কলেজ পেয়ে গেলে, ঠিক আছে, তোমার পছন্দের কলেজের ধারে কাছে নেই, তখন তুমি ভাবলে যে না আমি অ্যাডমিশন নেবো না, আমি আপগ্রেডেশন করবো, তো তোমার তো আপগ্রেডেশন অপশন নেই। তো সেক্ষেত্রে তুমি মপ আপে যেতে পারো, কিন্তু সেটা যথেষ্ট রিস্কি, ঠিক আছে। দেখা হলো যে মানে তুমি নতুন কলেজ আর পেলে না, ঠিক আছে, বা ধরো অন্য কলেজ পেলে না। এবার তুমি যখনই মপ আপের জন্য যাবে তখন তোমাকে এই কলেজটা ছেড়ে যেতে হবে। তোমার যেমন ফার্স্ট কাউন্সিলিং এর ক্ষেত্রে কি হচ্ছিল, সে একটা কলেজটা রাখতে পারছিল, যদি আপগ্রেড না হয় তাহলে সে পুরোনো কলেজে ভর্তি হতে পারছিল। কিন্তু তুমি যখন মপ আপে যাবে, মপ আপে যাওয়ার আগে তোমাকে কলেজ ছেড়ে যেতে হবে,
তুমি কলেজে অ্যাডমিশন নিলে মানে ওই সিটটা ফাঁকা থেকে গেল, ঠিক আছে। তারপরে তুমি মপ যেতে পারো। এই মপ আপে সকলে যেতে পারে। সকলে বলতে কারা? যারা কোনো ধরনের কলেজ পায়নি, ঠিক আছে, কোনো ধরনের কলেজ পায়নি তারা মপ আপ করতে পারবে। যারা সেকেন্ড কাউন্সিলিংয়ে কলেজ পেয়েছে কিন্তু সে তার পছন্দের মতো কলেজ পায়নি, তাই সে অ্যাডমিশন না নিয়ে মপ আপে যেতে পারে। যারা ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিংয়ে অ্যাডমিশন নিয়েছে তারা মপ আপে যেতে পারবে না। আর মপ আপে যেতে তখনই পারবে যদি সে আগে পূর্বে সিটটা উইথড্র করে নেয়, ঠিক আছে, তবে যেতে পারবে। মপ আপ রাউন্ডটা শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য। এখানে নতুনভাবে আবার রেজিস্ট্রেশন করতে হয়, নতুনভাবে কলেজ চয়েস করতে হয়, তারপরে গিয়ে তুমি মপ আপে যেতে পারবে, তার পূর্বে নয়। এবার মপ আপে যথেষ্ট রিস্কি, যদিও সিট থাকে, বেশ ভালো সংখ্যক সিট থাকে। শুধু তাই নয়, মপ আপের পরেও অনেক সিট ফাঁকা থাকে। আমি তোমাদেরকে পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম প্রায় প্রত্যেকটা কলেজে 6 থেকে 7টা সিট ফাঁকা থাকে কমপক্ষে। সকলে অ্যাডমিশন নেয় কিন্তু অন্য কিছু সাবজেক্টে ভালো লাগার নিট বা মনে করি এমস নার্সিং এই সমস্ত কারণে তারা এই কলেজ যখন না নেয় বা বিএসসি নার্সিং না পারে তখন সমস্ত সিটগুলো ফাঁকা থেকে যায়। তো সেই কারণে আগে স্পট কাউন্সিলিং হতো, ঠিক আছে। তো এখন সেই স্পট কাউন্সিলিং তো হয় না, হয়তো ঠিকঠাক হয়তো ডাটা দেয় না। আমার মনে হয় যে তোমরা যেটা দলীয়ভাবে একটা সংগঠন করে যদি যে সমস্ত কলেজের ডেটা কালেক্ট করে সকলকে রিকোয়েস্ট করো সে সমস্ত কলেজকে যে তারা যেন ডাটা আপডেট দেয়, তাহলে সেক্ষেত্রে হয়তো স্পট কাউন্সিলিং হতে পারে। এবং স্পট কাউন্সিলিং হলে পরে অনেকেই চান্স পেয়ে যায়, ঠিক আছে। এবার আমরা বোঝার চেষ্টা করি মাইগ্রেশন সার্টিফিকেটটা কি। খুবই গুরুত্বপূর্ণ। মাইগ্রেশন সার্টিফিকেট না হলে তোমার অ্যাডমিশন না হবে। এই মাইগ্রেশন সার্টিফিকেট হচ্ছে সে সমস্ত ক্যান্ডিডেটের জন্য, মনে করো যে তুমি ইয়ার ল্যাপস করেছো, ঠিক আছে। যারা ইয়ার ল্যাপস করেনি বা যারা 12 পড়ছে দিয়ে হয়তো অ্যাডমিশন নিচ্ছে তাদের ক্ষেত্রে এটা নয়। ধরো কেউ একটা কলেজ হয়তো ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে, মানে ওরা কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথামেটিক্সের অনার্সে ভর্তি হয়েছে এবং সে 2 বছর গ্যাপ দেওয়ার পর সে একটা বিএসসি নার্সিং কলেজ পেয়েছে। সেই ক্ষেত্রে তাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন, ঠিক আছে। মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন। এবার এই মাইগ্রেশন সার্টিফিকেট ভর্তি হয়েছো, তুমি ধরো ভর্তি হয়েছো, অ্যাডমিশন হয়েছো, কিন্তু তুমি সেই ডিগ্রি কলেজে কোনো রেজিস্ট্রেশন করাওনি, তাহলে সেক্ষেত্রে তোমার মাইগ্রেশনের কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি অ্যাডমিশন নিয়ে থাকো এবং রেজিস্ট্রেশন তোমার যদি নামে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে মাইগ্রেশন নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ রেজিস্ট্রেশন ক্যান্সেল করে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসে সেই মাইগ্রেশন সার্টিফিকেটও যে কলেজে তুমি ভর্তি হলে বিএসসি নার্সিংয়ে সেই কলেজে তোমাকে মাইগ্রেশন সার্টিফিকেটটা দিতে হবে, ঠিক আছে। না হলে পরে তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। তোমাদের মনে অনেকের কৌতূহল যে রেজাল্ট কবে পাবলিশ হবে, ঠিক আছে। দেখো এখন WBJEE এর কাউন্সিলিং চলছে, তো WBJEE এর কাউন্সিলিং শেষ হলে আশা করছি তারপরে অর্থাৎ পরের সপ্তাহে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো রেজাল্ট পাবলিশ হওয়ার আগে তবে তার পূর্বে অবশ্যই তোমাদের ফাইনাল অ্যান্সার কি বের হবে। ফাইনাল অ্যান্সার যেদিন বের হবে হয় সেদিনই তোমাদের রেজাল্ট বের হবে অথবা তার পরের দিন বের হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও। আমরা কলেজ চয়েসের ব্যাপারটা বললাম না, আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, কারণ ওখানে সেটা বলতে গেলে একটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।